বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। কিছুক্ষণের মধ্যে বসবেন প্রধান বিচারপতির সাথে। বাংলাদেশ নিয়ে ভারতকে মিথ্যাচার বন্ধের আহ্বান ফখরুলের। শেখ হাসিনার পতনে বিজেপির মাথা খারাপ হয়ে গেছে বললেন রিজভী। জুলাই গণহত্যা মামলায় কারাগারের সাবেক মন্ত্রী আমু কামরুল 18 ডিসেম্বর প্রতিবেদন সহ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। এবং বিশ্ববাজারে মূল্যবৃদ্ধিতে দেশে সয়াবিন তেলের সংকট বললেন অর্থ উপদেষ্টা। রমজানে পণ্যমূল্য স্বাভাবিক থাকার আশা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হাসান। এবার বিস্তারিত। চলমান বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করতে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 4টায় ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। এর আগে বিকেল 3:30 থেকে রাজনৈতিক দলগুলোর নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন। বৈঠকে আসা বিএনপির অন্যান্য সদস্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডাক্তার AZM জাহিদ হোসেন। আর কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। মারুফ, বৈঠকে বিএনপি জামায়াত ইসলামী ছাড়া আর কেউ কি ছিলেন কিনা? আমি এই মুহূর্তে রয়েছি ফরেন সার্ভিস একাডেমির সামনে। তো আমরা এখানে ফরেন সার্ভিস একাডেমির সামনে এসে যেমনটা দেখতে পেয়েছি যে এখানে প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, LDP, গণসংহতি সহ প্রায় সব দলের সদস্যরা এখানে প্রতিনিধি দল এখানে উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশ ইস্যুতে সাম্প্রতিক দেশের বাইরে থেকে এবং দেশের অভ্যন্তরে যে সাম্প্রদায়িক ইস্যুতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি উত্তরণের বিষয়ে কথা বলার জন্য মূলত ফরেন সার্ভিস একাডেমিতে সকল রাজনৈতিক দলদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সব মিলিয়ে সরকারের পক্ষ থেকে তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে ডিসকাস হয়েছে। এরপরে নামাজের বিরতিতে কিছুক্ষণ আগে একজন বের হয়ে নামাজের বিরতিতে রাজনৈতিক দলের প্রতিনিধি, তিনি হচ্ছেন এবি পার্টির সদস্য সচিব ব্যারিস্টার ফুয়াদ। তিনি বের হয়ে ভেতরের অবস্থা আলোচনার বিষয় সম্পর্কে আমাদের যেমনটা জানালেন। মারুফ, জানতে চাচ্ছিলাম যে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, জানাবেন আমাদের। মারুফ, কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এ পর্যন্ত আপনি কি জানতে পেরেছেন? জানাবেন আমাদের। জি, আমরা মাহমুদ, আমরা এখানে নামাজের বিরতির পরে বিরতির সময় এখানে এবি পার্টির সদস্য সচিব ব্যারিস্টার ফুয়াদ তিনি বের হয়ে আসছিলেন এবং তার কাছ থেকে আমরা যেমনটা জানতে পেরেছি যে এখানে যে সাম্প্রদায়িক সম্প্রীতি এই বিষয় নিয়ে এবং পাশাপাশি গণঅভ্যুত্থান পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিতে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে বলেও এখানে আলোচনায় উঠে এসেছে। এখানে এই সমস্ত সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং বিদেশি পার্শ্ববর্তী দেশের থেকে যেই ধরনের আচরণগুলো হচ্ছে এগুলো যে পররাষ্ট্রনীতি শিষ্টাচার বহির্ভূত এরকম কিছু কথা উঠে এসেছে, যেই কথাগুলোর মাধ্যমে তারা মূলত দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতের বিভিন্ন অবস্থান এবং কার্যক্রমের তারা সমালোচনা করেছেন এবং সব মিলিয়ে রাজনৈতিক দলগুলো এখনও বৈঠকে রয়েছে। বৈঠক শেষে আসলে জানা যাবে এখানে কি হচ্ছে। তবে দেশের সাম্প্রতিক ইস্যুতে রাজনৈতিক ঐক্যমতের জন্যই এই বৈঠক, এমনটাই আমরা জেনেছি। সাম্প্রতিক ইস্যু যে কোনো ধরনের উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছাতে মূলত এই বৈঠক ডাকা হয়েছে এবং এই বৈঠক শেষে আমরা বিস্তারিত জানতে পারবো। মাহমুদ,
মারুফ, আপনাকে ধন্যবাদ। বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন সেরেমনিতে যোগ দিয়ে একথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। এ সময় জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। Your commitment to safeguarding our nation has been exemplary. Bangladesh Armed Forces symbolizes resilience, patriotism, and steadfast dedication to peace. Your continuous efforts during national crises like disasters, political unrest, and pandemics demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. In addition, your contributions to global peace to the United Nations is internationally acclaimed. বাংলাদেশ নিয়ে ভারতকে মিথ্যাচার ও অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না বলেই ভারতীয় গণমাধ্যম ও বিজেপি সরকার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। যুক্তরাজ্যের স্থানীয় সময়ে মঙ্গলবার লন্ডনে এক সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে তিনি বলেন, ভারত সরকার মিথ্যাচারের মাধ্যমে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিচ্ছে কিছু মানুষ, বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। এই ফেক একটা ইনফরমেশন, এই ডিসইনফরমেশন ছড়িয়ে দিয়ে বাংলাদেশে আবারও একটা সমস্যা সৃষ্টি করবার পায়তারা চলছে। এদিকে ভারতের আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। বাংলাদেশের 1 ইঞ্চি জমি নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, আমরা সশস্ত্র সংগ্রাম করতে ওই দেশে প্রস্তুত। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার আমলে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, কিন্তু ভারত তখন কোনো প্রতিবাদ করেনি। শিশু থেকে শুরু করে তরুণরা অকাতরে জীবন দিল, তাদের রক্তাক্ত লাশ পড়ে থাকলো, গোটা বিশ্ব কেঁদে উঠেছে। এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, আন্দোলনকামী মানুষের বিরুদ্ধে, শহীদ মুগ্ধর বিরুদ্ধে, শহীদ আবু সাইদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছেন। অন্য দেশের প্রভু সুলভ আচরণ বন্ধ করতে দিল্লির প্রতি আহ্বান জানান তিনি। গোপালগঞ্জে কোনো হিন্দু পরিবার এর মধ্যে আগুনে পড়ে মরেছে, কেউ পুড়িয়ে মেরেছে? এত বড় মিথ্যা, এত বড় অপপ্রচার। ভারত বলে গণতান্ত্রিক দেশ, ভারত বলে সেকুলার দেশ, ভারত বলে ধর্মনিরপেক্ষ দেশ, আর তাদের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। পরে একটি বিক্ষোভ মিছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভে অংশ নিয়ে বিএনপি নেত্রী অপর্ণা রায় ভারতের বাংলাদেশ বিরোধী মনোভাবের তীব্র সমালোচনা করেন। সকল সম্প্রদায় বলবো এবং নৃগোষ্ঠী যারা আছে সবাইকে বলবো, ওদের উস্কানির পাতা ফাঁদে আপনারা পা দিবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আগামী 18 ডিসেম্বর তদন্তের অগ্রগতির প্রতিবেদন সহ তাদের হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণহত্যার অন্যতম আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কাজীবাবপুর প্রতিবেদন।
2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান অ্যাডভোকেট কামরুল ইসলাম। তার সময়ে 1971 সালের যুদ্ধাপরাধীদের জন্য 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। প্রায় 14 বছর পর সেই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের আসামি হয়ে নিজেই হাজির হয়েছেন কামরুল। সঙ্গী হিসেবে পেয়েছেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে। বুধবার সকালে ট্রাইব্যুনালে আনা হয় তাদের। এরপর শুনানি শুরু হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল তাদের গণহত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে 18ই ডিসেম্বর এই মামলার নির্ধারিত তারিখ আছে, সেদিনকে তাদেরকে অন্যান্য আসামিদের সাথে পুনরায় উপস্থাপন করা হবে। জুলাই গণহত্যায় যারা প্রকৃত অপরাধী তারা এখনো ধরাছোঁয়ার বাইরে কেন? সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, খুনি সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে। অল্প কয়েকজন ব্যক্তি ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন, এখনো অনেক ব্যক্তি গ্রেফতার হননি এবং তারা পলাতক থাকা থেকেও এই মামলার তদন্তে বাধাগ্রস্ত করে বিভিন্ন বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, যেটিতে আমাদের তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে খুব শীঘ্রই তাদের আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর করে, গোয়েন্দা সংস্থাকে তৎপর করে এই পলাতক আসামিদেরকে যেন অতি দ্রুত গ্রেফতার করে। আমরা রেড নোটিশের অ্যাপ্লিকেশন করেছি, সেটি এখনো পেন্ডিং আছে। এদিন যাত্রাবাড়িতে এক শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক ওসি আবুল হাসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে হাইকোর্টের কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। আলোচিত সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক হিসাবে বেতন বহির্ভূত 134 কোটি টাকা লেনদেনের সন্ধান পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সূত্র জানায় 17টি ব্যাংকের মাধ্যমে মুন্নি সাহার ব্যাংক হিসেবে 134 কোটি টাকা লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর 134 কোটি টাকা আমানতের মধ্যে 120 কোটি টাকাই তুলে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে তার ব্যাংক হিসেবে জমা রয়েছে 14 কোটি টাকা। যদিও 6 অক্টোবর বিধি বহির্ভূত লেনদেনের অভিযোগে মুন্নি সাহার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট। রোজার সময় বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ আশ্বাস দেন। অর্থ উপদেষ্টা বলেন, রাজনৈতিক কারণে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। ভারত, মিয়ানমার ও ভিয়েতনামের কাছ থেকে চাল আমদানির কথা চলছে জানিয়ে সালেউদ্দিন বলেন, বিশ্ববাজারে সয়াবিনের দাম অনেক বেড়ে গেছে, যে কারণে বাজারে কিছুটা সংকট চলছে। চাল আমদানি করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। মসুর ডাল, তারপরে আপনার এই দুটোরও খাদ্যদ্রব্য, এর আগে তো আমরা আরেকটু দিয়েছি। আর ভবিষ্যতের জন্য আমরা অলরেডি কথা বলেছি যে সয়াবিন অয়েলের প্রাইস বেড়ে গেছে, সেটা কীভাবে করা যায়। অলরেডি ইম্পোর্ট করছি। ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না। যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি, এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে করতে পারি। সেটা বিভিন্ন দেশ, শুধু ভারত না, মায়ানমারের সাথে কথা বলছি। বাংলাদেশ জন্মের ইতিহাসে যার যা ভূমিকা তা সন্নিবেশিত করেই হচ্ছে নতুন পাঠ্য বই। উঠে আসবে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার বিষয়টিও। যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান আর দেয়ালে আঁকা বিভিন্ন গ্রাফিতি। তবে বাদ যাবে বইয়ের প্রচ্ছদে থাকা শেখ হাসিনার ছবি সংবলিত উক্তি। সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষাবিদরা। বলেন, এতদিন দেশের সঠিক ইতিহাস পাঠ্য বইয়ে আসেনি। পাঠ্য বই ও শিক্ষাক্রম নিয়ে নাসির উদ্দিনের 3 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় কিস্তি আজ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা পায় 53 বছর আগে। এর জন্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত 1952 ভাষা আন্দোলন। এর পাশাপাশি মুক্তিযুদ্ধ এবং এর পরের নানা ইতিহাস জড়িয়ে আছে বাংলাদেশের বাঁকে বাঁকে। যদিও পাঠ্য বইয়ে গ্রহণযোগ্য কিংবা সবার মতামত ভিত্তিক ইতিহাস কখনোই উঠে আসেনি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের টানা 15.5 বছরের শাসন আমলের অবসানের পর রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রের মতো পাঠ্য বইয়ে আসছে পরিবর্তন। পাল্টে যাবে ইতিহাসের নানা দিক। একান্ত সাক্ষাৎকারে এনসিটিভির চেয়ারম্যান AKM রিয়াজুল হাসান বলেন, বাংলাদেশ জন্মের ইতিহাসে যার যা অবদান তা লিপিবদ্ধ হবে।
পূর্ব বাংলার জনগোষ্ঠীর জন্য তারা যা করেছেন, হ্যাঁ, সেটা তো অবিস্মরণীয়। স্বাধীনতার যিনি ঘোষণা দিয়েছেন 26শে মার্চ এবং পরবর্তীতে 27শে মার্চও, এগুলো অন রেকর্ড, যেগুলো যে তার জন্য এটার জন্য তিনি কৃতিত্ব পেতে পারেন। ইতিহাসের এই অংশগুলো যেভাবে যতটুকু ঘটেছে আমরা সেভাবেই তুলে ধরার চেষ্টা করছি। পাঠ্য বই থেকে বাদ যাচ্ছে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অতিরঞ্জিত চিত্র। প্রচ্ছদে থাকা শেখ হাসিনার ছবি সংবলিত উক্তিও থাকবে না। বইয়ের ব্যাক কভারে নেত্রীর ছবি, তার বাণী, তার বক্তব্য, বইয়ের কিনারে দেখা যাবে যে তার রাজনৈতিক সাফল্যের কাহিনী, এগুলো কিন্তু শিক্ষার্থীদেরকে বিরক্ত করে। বইয়ে থাকবে 24-এর গণ অভ্যুত্থান গল্প। এছাড়া 5 আগস্ট পরবর্তী সময়ে দেয়ালে আঁকা নানা উজ্জীবনী গ্রাফিতিও স্থান পাবে। জুলাইয়ের অভ্যুত্থানের পরেও তাদের স্বপ্নের কথাও পরবর্তীতে তারা এঁকেছে। এই যে স্বপ্নের কথাগুলি এঁকেছে, তারা কি দেশ দেখতে চায়, এই দিকগুলো আমরা বিবেচনা করে বাছাই করে কিছু গ্রাফিতি সেখানে দিয়েছি। শিক্ষাবিদরা বলেন, পাঠ্য বইয়ে সঠিক ইতিহাস ছাড়া একটি জাতি অন্ধকারে নিমজ্জিত থাকে। অতীতে বারবারই এমন ঘটনা হয়েছে। এখানে একক দলের যে মুক্তিযুদ্ধের অবদান সেটাকে প্রতিহত করা হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধে যে আরও অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন, ব্যক্তিত্ব এবং সরকার ব্যবস্থাপনা ছিল, সেই জায়গাগুলো আসলে বড় করে ফোকাসড হয়নি। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এমন বিষয় পাঠ্য বই থেকে বাদ দেয়া উচিত বলেও মত দেন বিশেষজ্ঞরা। আকাঙ্ক্ষাকে লালন করে আমাদের শিক্ষা ব্যবস্থাপনায় আনতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কারাগার থেকে পালানো 700 বন্দী এখনও গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। রাজধানীর কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 70 পলাতক বন্দীসহ সবাইকে গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। 2200-এর অধিক বন্দী আমাদের বিভিন্ন কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছিল। পুনরায় গ্রেফতার হয়েছেন 1500-র মতো, এবং 700+ বন্দী যারা এখনো পলাতক রয়েছে। ডেফিনেশনটা অনেক ক্ষেত্রে মিলবে না। তা আমাদের যে ডিফাইন অনুসারে শীর্ষ সন্ত্রাসী 11 জন মুক্তি পেয়েছেন, জঙ্গিদের মুক্তি পেয়েছেন অ্যারাউন্ড বিভিন্ন ভাবে 174 জনের মতো। দেশের বাইরের খবর। সামরিক আইন জারির কয়েক ঘন্টার মধ্যেই এমপিদের বিরোধিতায় তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। মঙ্গলবার রাতে 300 সংসদ সদস্যের মধ্যে 190 জন সামরিক আইন প্রত্যাহারের দাবিতে একটি প্রস্তাবের পক্ষে ভোট দেন। একই সঙ্গে প্রেসিডেন্টকে অভিশংসনের দাবিও জানান তারা। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার মুখে অবশেষে সামরিক আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। মঙ্গলবার রাতে 300 সংসদ সদস্যের মধ্যে 190 জন সামরিক আইন প্রত্যাহারের দাবিতে একটি প্রস্তাবের পক্ষে ভোট দেন। এরপরই পাল্টে ফেলেন সামরিক আইন জারির সিদ্ধান্ত। এর আগে মঙ্গলবার মধ্যরাতে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই দেশে সামরিক আইন জারি করেন তিনি। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট বলেন, বিরোধী দল সংসদীয় প্রক্রিয়াকে জিম্মি করে দেশকে সংকটে ফেলেছে। তাই দেশের মুক্ত ও সাংবিধানিক শৃঙ্খলা রক্ষা সহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি নির্মূল করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে রাতে নিরাপত্তা বাহিনীকে এড়িয়ে পার্লামেন্টে প্রবেশ করতে সক্ষম হন 190 জন আইন প্রণেতা। এই সময় তারা সামরিক আইন জারির বিরুদ্ধে ভোট দেন। দেশটির আইন অনুযায়ী জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য সামরিক আইন বাতিলের পক্ষে ভোট দিলে সরকারকে তা প্রত্যাহার করতে হয়। এরই মধ্যে বুধবার প্রেসিডেন্ট ইয়ন সুক ইওলের বিরুদ্ধে অভিশংসনের দাবি জানিয়েছেন দেশটির আইন প্রণেতারা। আগামী 72 ঘণ্টার মধ্যে এ বিলের উপর ভোট হবে বলেও জানানো হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতায় আরও 36 ফিলিস্তিনি নিহত ও 96 জন আহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়েছে 44,500। গত বছরের অক্টোবর থেকে চলা এ হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।
শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও। বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, কিছুক্ষণের মধ্যে বসবেন প্রধান বিচারপতির সঙ্গে। বাংলাদেশ নিয়ে ভারতকে মিথ্যাচার বন্ধের আহ্বান ফখরুলের, শেখ হাসিনার পতনে বিজেপির মাথা খারাপ হয়ে গেছে বললেন রিজভী। জুলাই গণহত্যা মামলায় কারাগারে সাবেক মন্ত্রী আমু কামরুল, 18 ডিসেম্বর প্রতিবেদন সহ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। এবং বিশ্ববাজারে মূল্য বৃদ্ধিতে দেশে সয়াবিন তেলের সংকট, বললেন অর্থ উপদেষ্টা। রমজানে পণ্যমূল্য স্বাভাবিক থাকার আশা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ আপনাদের। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।